অর্থ যে শুধু একটা চুক্তি, এটা তারই উদাহরণ। মাধ্যমিক স্কুলের বিদ্যায় যে কেউ এটা করতে পারে, তবু বেশিরভাগ লোক তা করবে না। বেশিরভাগ লোক গতানুগতিক উপদেশ শুনবে, পরিশ্রম করে অর্থ উপার্জন করো ও অর্থ জমা। প্রায় 30 ঘন্টা কাজ করার পর মোটামুটি $1,90,000 সম্পত্তি সৃষ্টি হয়েছিল, আর কোনো ট্যাক্স দিতে হয়নি। আপনার কোনটা কঠিন মনে হচ্ছে? 1. পরিশ্রম করে কাজ করুন, 50% ট্যাক্স দিন, যা বাকি থাকে সঞ্চয় করুন। সঞ্চিত ধরনে 5%-এর উপর সুদ পাওয়া যায়, তাতেও ট্যাক্স নেওয়া হয়। সময় নিয়ে আপনার অর্থনৈতিক বুদ্ধি গড়ে তুলুন, আর আপনার মস্তিষ্কের ক্ষমতা আর সম্পত্তির ক্ষমতা প্রয়োগ করুন। এর সাথে বিকল্প 1 ব্যবহার করে $1,90,000 জমাতে আপনার যা সময় লেগেছে সেটা যোগ করুন, কারণ সময় আপনার একটা প্রধান সম্পত্তি। এখানে আপনি হয়তো বুঝতে পারবেন, যখন আমি বাবা মাদের বলতে শুনি আমার সন্তান স্কুলে ভালো করেছে আর ভালো শিক্ষা পাচ্ছে, আমি যেন নীরবে মাথা নাড়ি। এটা ভালো হতে পারে, কিন্তু এটাই কি যথেষ্ট? আমি জানি উপরোক্ত বিনিয়োগ কৌশল একটা ছোট উদাহরণ ব্যবহার করা হয়েছে। ছোট কীভাবে বৃহৎ হয়ে উঠতে পারে তা বোঝানোর জন্য এই উদাহরণ ব্যবহার করা হয়েছে। আমার সাফল্য দৃঢ় অর্থগত বুনিয়াদের গুরুত্বকে প্রতিফলন করে, যেটা শুরু ছিল অর্থ সংক্রান্ত সুদৃঢ় শিক্ষা দিয়ে। আমি এটা আগে বলেছি, কিন্তু এটা পুনরায় উল্লেখযোগ্য। অর্থগত বুদ্ধির 4টি প্রধান প্রায়োগিক দক্ষতা সমন্বয়ে তৈরি। 1. আর্থিক সাক্ষরতা, সংখ্যা পড়বার ক্ষমতা। 2. বিনিয়োগের রণনীতি দিয়ে অর্থ উপার্জন করা। 3. বাজারে সরবরাহ আর চাহিদা। বাজার যা চেয়েছিল আলেকজান্ডার গ্রাহাম বেল তাই দিয়েছিল, বিল গেটসও তাই। একটা $75,000 বাড়ি $60,000 বিক্রি করা হয়েছিল, অথচ তার খরচ পড়েছিল $20,000। এও বাজারে কর্তৃপক্ষসৃষ্ট একটা সুযোগ বাজেয়াপ্ত করার ফল। কেউ কিনেছে, আবার কেউ বিক্রি করেছে। 4. আইন, অ্যাকাউন্টিং, কর্পোরেট, রাজ্য আর জাতীয় নিয়মকানুন সম্পর্কে সচেতনতা। আমি আইন মাফিক খেলতে বলি। ছোট ছোট বাড়ি কেনা, বৃহদাকার অ্যাপার্টমেন্ট কেনা, কোম্পানির স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড, মহামূল্যবান ধাতু, বেসবল কেনা বা যে কোনো জিনিস কেনা এবং তার সাহায্য ধন উপার্জনের প্রয়াসে সাফল্যের জন্য এই মূল ভিত্তি, এইসব কর্মদক্ষতা সমন্বয়ের প্রয়োজন। 1996 এর মধ্যে রিয়েল এস্টেটের বাজারে আবার জমে উঠল, আর সবাই এতে ঢুকে পড়ল। স্টক মার্কেটও ক্রয় বিক্রয় বৃদ্ধি পাচ্ছিল, আর সবাই এতে প্রবেশ করেছিল। ইউএসের অর্থনীতি আর নিজের পায়ে দাঁড়াচ্ছিল। আমি 1993-তে বিক্রি করা শুরু করেছিলাম, আর এখন পেরু, নরওয়ে, মালয়েশিয়া আর ফিলিপাইন্সে বেড়াচ্ছি। বিনিয়োগের পরিবর্তন হয়েছিল। কেনাকাটার ব্যাপারে আমার সত্যিকারের রিয়েল এস্টেটের বাজারে বাইরে ছিলাম। এখন আমি শুধু দেখতে পাচ্ছিলাম সম্পত্তির তালিকায় মূল্য বাড়ছে। হয়তো এবছরের শেষে বিক্রি করা শুরু করতে হবে। এটা হয়তো নির্ভর করবে কংগ্রেস পাশ করা কিছু আইনের পরিবর্তনের উপর। আমার মনে হয় এই 6টা ছোট বাড়ির কেনা বেচায় কয়েকটা হয়তো বিক্রি শুরু হবে। $40,000 নগদে পরিবর্তন করতে হবে। আমার অ্যাকাউন্টেন্টকে ফোন করে নগদের জন্য তৈরি থাকতে আর এটা রক্ষা করার উপায় খুঁজে রাখতে বললাম। আমি যে কথাটা বোঝাতে চাইছি তা হলো, বিনিয়োগ আসবে, আবার যাবেও। বাজার উঠবে, পড়বে, অর্থনৈতিক উন্নতি হবে বা ভেঙে পড়বে, এগুলোই চলতে থাকবে জীবনে। প্রতিদিন পৃথিবী আপনাকে জীবনে একবার পাওয়া যায় এমন এক সুবর্ণ সুযোগ দিয়ে চলেছে, কিন্তু প্রায় আমরা সেগুলো দেখতে পাই না। কিন্তু ওগুলো রয়েছে, আর যত বেশি সুযোগ হবে যা আপনাকে আর আপনার পরিবারকে পুরুষানুক্রমে আর্থিকভাবে সুনিশ্চিত হতে সাহায্য করবে। তাহলে কেন আপনার আর্থিক বুদ্ধি গড়ে তোলা নিয়ে মাথা ঘামাবেন? আবার শুধু আপনি এর উত্তর দিতে পারবেন। আমি জানি আমি কেন শেখা আর গড়ে তোলায় মন দিয়েছি। আমি বলছি কারণ আমি জানি পরিবর্তন আসছে। আমি পরিবর্তনকে স্বাগত জানাবো, অতীতকে আঁকড়ে ধরবো থাকবো না। আমি জানি বাজার স্ফীত হবে, বাজার ভেঙে পড়বে। আমি আমার আর্থিক বুদ্ধির আকার বৃদ্ধি করব, কারণ আমি জানি একবার বাজারের পরিবর্তন কিছু লোকের চাকরির জন্য ভিক্ষা করতে থাকবে। ইতিমধ্যে আমার জীবনে দেওয়া এই সুযোগ তুলে নেবে, আর আমি তাকে এক মিলিয়নে পরিণত করতে পারবো। আমাদের সবাইকে মাঝে মাঝে সেই সুযোগ দেওয়া হয়, সেটাই হলো আর্থিক বুদ্ধিমত্তার প্রতীক। আমাকে প্রায় এই সুযোগগুলো সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, যেগুলো আমি মিলিয়নে পরিণত করেছি। ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত বিনিয়োগের উদাহরণ ব্যবহার করতে আমি দ্বিধাবোধ করি কারণ এটা দামভিত্তি অথবা নিজের টাকা নিজের ঢাক পেটানো মনে হবে। সেটা আমার উদ্দেশ্য নয়। বোঝানোর সুবিধার জন্য আমি শুধু সংখ্যা আর কালানুক্রমে কিছু সহজ ও সত্যিকারের উদাহরণস্বরূপ ব্যবহার করি। আর্থিক বুদ্ধিমত্তার 4টি স্তম্ভের সাথে
আপনি যত ঘনিষ্ঠভাবে পরিচিত হবেন এটা তত সহজ লাগবে। ব্যক্তিগতভাবে আমি আর্থিক বৃদ্ধির জন্য প্রধানত দুটি মাধ্যম ব্যবহার করি, রিয়েল এস্টেট আর ছোট স্টক। রিয়েল এস্টেটকে আমার ভিত্তি হিসেবে ব্যবহার করি। প্রতিদিন আমার সম্পত্তি থেকে ক্যাশ ফ্লো হয় আর মাঝে মাঝে দাম বেড়ে যায়। ছোট স্টকগুলো দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। আমি নিজে যা করি তাই করতে বলছি না, উদাহরণই। শুধু যদি সুযোগটা বেশ জটিল মনে হয় আর আমি বিনিয়োগটা বুঝতে না পারি তাহলে আমি বিনিয়োগ করি না। আর্থিক সাফল্যের জন্য সোজা অঙ্ক আর সাধারণ বুদ্ধি দুটোরই প্রয়োজন। উদাহরণ ব্যবহার করে 5টা কারণ আছে। 1, লোকেদের আরও শেখার প্রেরণা দেওয়ার জন্য, লোকেদের জানাতে যে ভিত্তি দৃঢ় হয় তাহলে এটা কাজ করা সহজ। 3, সকলকে বোঝানো যে কেউই প্রচুর ধন উপার্জন করতে পারে। আপনার উদ্দেশ্য সাধনের হাজার বিকল্প আছে তা দেখাতে। 5, দেখাতে যে এটা রকেট বিজ্ঞান নয়। 1989-এর ওরেগন পোর্টল্যান্ডের এক সুন্দর পাড়ার মধ্যে দিয়ে আমি জগ করতাম। এই শহরতলিতে ছিল ভারী সুন্দর সুন্দর জিঞ্জার ব্রেড বাড়িগুলো ছোট আর সুন্দর। আমার মনে হতো যে কোনো সময় রেড রাইডিং হুড লাফাতে লাফাতে বেরিয়ে আসবে আর ফুটপাত ধরে ওর দিদিমার বাড়ি যাবে। এখানে চারিদিকে তখন বিক্রির জন্য বোর্ড দেখা যেত। কাঠের বাজারের অবস্থা সাংঘাতিক, স্টক মার্কেট ভেঙে পড়েছে আর অর্থনীতির অবস্থা খুবই নিরাশাজনক। আমি লক্ষ্য করেছিলাম এই রাস্তার বেশ কদিন যাবৎ, অর্থাৎ বাকি বাড়িগুলির বহু আগে থেকে বিক্রয় করার জন্য সংকেত ঝুলছে। বাড়িটা দেখে পুরনো মনে হচ্ছিল। এর পাশ দিয়ে জগ করতে গিয়ে একদিন আমার এর মালিকের সঙ্গে দেখা হলো। তিনি বিপদে পড়েছেন মনে হচ্ছিল। আপনি বাড়িটার জন্য কত চাইছেন আমি জিজ্ঞেস করলাম। বাড়ির মালিক মুখ ঘুরিয়ে দুর্বলভাবে হাসলেন। আমাকে একটা দামের প্রস্তাব দিন, তিনি বললেন। 1 বছরের ওপর এটা বিক্রির জন্য আছে, এখনও কেউ দেখতেও আসে না। আমি দেখব, আমি বললাম। আর আধ ঘন্টা বাদে তিনি যত চেয়েছিলেন তার থেকে $20,000 কম দামে বাড়িটা কিনে নিলাম। এটা একটা সুন্দর ছোট 2টি শোবার ঘরের বাড়ি, যার সব জানলায় জিঞ্জার বেড ঝালর দেওয়া। বাড়িটার রং হালকা নীল, যাতে ছাই রঙের ছোঁয়াচ লাগা, আর এটা তৈরি হয়েছে 1930-এ। বাড়ির ভিতরে একটা সুন্দর পাথরের ফায়ারপ্লেস আর ছিল 2টো ছোট ছোট শোবার ঘর। ভাড়া দেওয়ার জন্য আদর্শ বাড়ি। আমি $45,000 দিয়ে বাড়িটা কিনলাম। মালিককে $5,000 নগদ দিয়েছিলাম। বাড়িটার আসল মূল্য ছিল $65,000। কেউ কিনতে চাইছিল না। মালিক 1 সপ্তাহের মধ্যে বাড়ি ছেড়ে দিলেন, মুক্তি পেয়ে খুশি হলেন। আর আমার প্রথম ভাড়াটে বাড়ি ঢুকলেন, একজন স্থানীয় প্রফেসর। মর্টগেজ, অন্য খরচা আর ম্যানেজমেন্ট ফি দেওয়ার পর আমি $40 চেয়ে একটু কম মাসের শেষে পকেটস্থ করতে পেরেছিলাম। উত্তেজিত হওয়ার মতো কিছুই নয়। 1 বছর পর ওরেগনের নৈরাশ্যজনক রিয়েল এস্টেটের বাজার উঠতে শুরু করলো। ক্যালিফোর্নিয়ার বিনিয়োগকারীরা তাদের ক্রমাগত বর্ধমান রিয়েল এস্টেটের বাজারে প্রচুর লাভ করেছিলেন। এখন উত্তরে গিয়ে ওরেগন আর ওয়াশিংটন কেনাকাটা শুরু করেছিলেন। আমি ছোট্ট বাড়িটা ক্যালিফোর্নিয়ার এক অল্পবয়সী দম্পতিকে $95,000 বিক্রি করে দিলাম। তারা ভাবলো যে তারা দারুণ লাভ করেছে। আমার ক্যাপিটাল শেষে প্রায় $40,000 আর 1031 ট্যাক্স ডেফার্ড এক্সচেঞ্জে রাখা হলো। আর আমি ওই লাভের টাকা দিয়ে কিছু কেনার জন্য একটা জায়গা দেখতে থাকলাম। 1 মাসের মধ্যে আমি একটা 12 ইউনিট অ্যাপার্টমেন্ট হাউসের খোঁজ পেলাম। এটা ছিল ওরেগনের ইন্টেল প্ল্যান্টের ঠিক পাশে। মালিকেরা জার্মানিতে থাকে। জায়গাটার দাম সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, আর তারাও এসব ঝামেলা থেকে রেহাই পেতে চাইলেন। আমি $2,75,000 প্রস্তাব দিয়েছিলাম ওই $4,50,000 বাড়ির। তারা $3,00,000 রাজি হয়েছিলেন। আমি কিনে নিয়েছিলাম আর 2 বছর রেখেছিলাম। সেই এক 3031 এক্সচেঞ্জ প্রণালীতে আমার বাড়িটা $4,95,000 বেচে অ্যারিজোনার ফিনিক্সে একটা 30 ইউনিট অ্যাপার্টমেন্ট বিল্ডিং কিনেছিলাম। তখন আমরা ফিনিক্সে চলে গেছি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। এটা বিক্রি করা আমাদের তাই দরকার ছিল। ওরেগন বাজারের আগের অবস্থার মতো ফিনিক্সের রিয়েল এস্টেটের বাজার তখন হতাশাজনক। ফিনিক্সের 30 ইউনিট অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ে তখন $8,75,000, যার $2,25,000 নগদ দিতে হবে। 30 ইউনিট থেকে ক্যাশ ফ্লো তখন মাসে $5,000 একটু বেশি। অ্যারিজোনার বাজার উঠতে শুরু করেছিল আর 1996-এ আমার সম্পত্তিতে আগ্রহী এক
কলোরাডোর বিনিয়োগকারী 1.2 মিলিয়ন প্রস্তাব দিয়েছিলেন। আমার স্ত্রী আর আমি বিক্রির কথা ভেবেছিলাম, কিন্তু ঠিক করলাম অপেক্ষা করব। আমরা দেখতে চাইছিলাম কংগ্রেস ক্যাপিটাল গেইন আইনে কোনো পরিবর্তন আনে কি না। যদি এটা পরিবর্তন হয়, আমাদের ধারণা সম্পত্তির দাম আরও 15 থেকে 20% বেড়ে যাবে। তাছাড়া মাসে $5,000 বেশ একটা ভালো ক্যাশ ফ্লো। এই উদাহরণ বলা হচ্ছে কিভাবে এটা অল্প পরিমাণ বেড়ে একটা বিশাল পরিমাণে পরিণত হতে পারে। আবার এটা একটা আর্থিক বক্তব্য, বিনিয়োগের রণনীতি, বাজার সম্বন্ধে একটা ধারণা আর আইন বোঝার ব্যাপারও বটে। যদি লোকেরা এই বিষয়গুলো ভালোভাবে না জানে, তাহলে স্পষ্টতই তাদের প্রচলিত মতই মেনে চলা উচিত। অর্থাৎ সাবধানে খেলুন, বিবিধ বিনিয়োগ করুন, আর শুধু সুরক্ষিত বিনিয়োগই করুন। সুরক্ষিত বিনিয়োগের সমস্যা হচ্ছে যে তা প্রায়ই লাভজনক হয় না। তার মানে এটা এত সুরক্ষিত যে লাভ কম। বেশিরভাগ বড় ব্রোকারেজ হাউস নিজেদের ও নিজেদের মক্কেলদের সুরক্ষিত রাখার জন্য আদান প্রদান করে না, আর সেটা বুদ্ধিমানের দূরকল্পী নীতি। যারা এই বাজারে নতুন, তাদের বেশিরভাগ বিপজ্জনক আদান প্রদানের প্রস্তাব দেওয়া হয়। প্রায় সবচেয়ে ভালো আদান প্রদান, যা ধনীদের আরও ধনী করে, তাদের জন্যই রক্ষিত থাকে। যারা এই খেলাটা ভালো বোঝে, যার মর্জিত বলে গণ্য হয়, তাদের এক দূরকল্পী আদান প্রদানের প্রস্তাব দেওয়া প্রায়োগিকভাবে বেআইনি, তবে তাও এমন ঘটেই থাকে। আমি যত তথাকথিত মর্জিত হব, আমার কাছে তত বেশি সুযোগ আসবে। অর্থগত বুদ্ধিমত্তা গড়ে তোলার আরেকটা কারণ হচ্ছে, সোজা কথায়, সারাটা জীবন আপনাকে বেশি সুযোগ দেওয়া হয়। আর যত বেশি অর্থগত বুদ্ধিমত্তা আপনার হবে, একটা লেনদেন ভালো কিনা তা বোঝা ও বলা তত সহজ হবে। আপনার বুদ্ধি খারাপ লেনদেন চিনতে পারবে, আর একটা খারাপ লেনদেনকে ভালোতে পরিণত করতে পারবে। আমি যত শিখি, আর শেখার আছেও অনেক কিছু, তত বেশি উপার্জন করি। কারণ যত বছর যায় আমার জ্ঞান আর অভিজ্ঞতা বাড়ে। আমার বন্ধু আছে যারা সাবধানে খেলছেন, তাদের পেশায় প্রচণ্ড পরিশ্রম করছেন, অথচ অর্থগত বুদ্ধিমত্তা লাভ করতে পারছেন না, যেটা তৈরি করতে সত্যিই সময় লাগে। আমার সর্বসমেত জীবন দর্শন হলো সম্পত্তির তালিকায় বীজ বপন করা। সেটাই আমার ফর্মুলা। আমি শুরু করি ছোটোভাবে আর বীজ বপন করি। কিছু বেড়ে ওঠে, কিছু বাড়ে না। আমাদের রিয়েল এস্টেট কর্পোরেশনে কয়েক মিলিয়ন ডলার দামের সম্পত্তি আছে। এটা আমাদের নিজেদের আইটি অথবা রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্ট ট্রাস্ট। আমার মূল বক্তব্য হচ্ছে, এই মিলিয়নগুলোর বেশিরভাগ শুরু হয়েছে $5,000 থেকে $10,000 ছোট বিনিয়োগ দিয়ে। এই সমস্ত নগদ পয়সা ভাগ্য ভালো থাকায় দ্রুত বর্ধমান বজায় রাখতে পেরেছে। ট্যাক্স না দিয়েই বেড়েছে, বহু বছর ধরে বারবার কেনাবেচা হয়েছে। আমাদের একটা কর্পোরেশন পরিবেষ্টিত স্টক পোর্টফোলিও আছে। এটাকে আমার স্ত্রী আর আমি আমাদের ব্যক্তিগত মিউচুয়াল ফান্ড বলি। আমাদের অনেক বন্ধু আছে যারা বিশেষভাবে আমাদের মত বিনিয়োগকারীদের সাথে কেনাবেচা করে, যাদের হাতে প্রতি মাসে বিনিয়োগ করার মতো কিছু অর্থ অতিরিক্ত থেকে থাকে। আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ দূরকল্পী প্রাইভেট কোম্পানি কিনি, যারা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বা কানাডার স্টক এক্সচেঞ্জ সবেমাত্র সর্বজনীন হতে চলেছে। কত দ্রুত লাভ করতে পারে তার একটি উদাহরণ হচ্ছে এই রকম, যেমন কোম্পানির সর্বজনীন হওয়ার আগে আরেকটা 25 সেন্ট দামে 1 লাখ শেয়ার কেনা হলো। 6 মাস পরে কোম্পানির শেয়ার বাজারে তালিকাভুক্ত হলো। 1 লাখ শেয়ারের প্রতিটি দামই তখন $2। যদি কোম্পানিটি ভালোভাবে পরিচালিত হয়, দাম বাড়তে থাকে আর স্টক বেড়ে শেয়ার প্রতি $20 বা আরও বেশি হয়। এমন বছরে গেছে যখন মাত্র 1 বছরের কম সময় আমাদের $25,000 $1 মিলিয়নে পরিণত হয়ে গেছে। আপনি যদি জানেন আপনি কি করছেন, তাহলে এটাকে জুয়া বলবেন না। এটা জুয়া তখনই হবে যখন আপনি শুধু একটা লেনদেন অর্থ দেন আর ভগবানের কাছে লাভের জন্য প্রার্থনা করেন। আমার বক্তব্য হলো, আপনার ক্ষতি কম করা ও ঝুঁকি কমানোর জন্য প্রায়োগিক জ্ঞান, বুদ্ধি আর খেলার প্রতি ভালোবাসা ব্যবহার করুন। ঝুঁকি সবসময়ই থাকে। অর্থগত বুদ্ধিমত্তা দিয়েই ক্ষতির পরিস্থিতির উন্নতি করা যায়। এইভাবে যা একজনের কাছে ঝুঁকিপূর্ণ, আর একজনের কাছে তা কম ঝুঁকিপূর্ণ। সেই জন্যই আমি লোকেদের স্টক, রিয়েল এস্টেট এবং অন্যান্য বাজারে বিনিয়োগ না করে অর্থগত জ্ঞান লাভে উৎসাহ দিতে চাই। আপনি যত বুদ্ধিমান ও বিচক্ষণ হয়ে উঠবেন, তত ক্ষতিকে লাভে পরিণত করতে পারবেন। যে সমস্ত স্টকের খেলায় আমি বিনিয়োগ করি, সেগুলি বেশিরভাগ লোকের পক্ষে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং মোটেই গ্রহণযোগ্য বলে পরামর্শ দেওয়ার মতন নয়। আমি এই খেলাটা 1979 থেকে খেলছি, তাই খেলাটা ভালোভাবে জানি। কিন্তু আপনি যদি আবার পড়েন এই ধরনের বিনিয়োগ বেশিরভাগ লোকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাহলে হয়তো
আপনি আপনার জীবনটাকে অন্যভাবে সাজাতে পারবেন, যাতে আপনার পক্ষে $25,000কে 1 বছরে 1 মিলিয়নে পরিণত করার ক্ষমতা কম ঝুঁকির ব্যাপার হয়। যেমন আমি আগেও বলেছি, আমি যা যা লিখেছি তা গ্রহণযোগ্য উপদেশ বলে লিখিনি। এটা শুধু এই বোঝার উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা সোজা এবং সম্ভব। একজন সাধারণ লোকের পক্ষে বছরে $1 লাখ বেশি পরোক্ষ রোজগার খুবই ভালো এবং তা অর্জন করা তেমন কঠিন নয়। বাজারের উপর নির্ভর করে এবং আপনি কত বুদ্ধিমান সেই অনুযায়ী 5 থেকে 10 বছরের মধ্যেই তা করা সম্ভব। আপনার জীবন ধারণের খরচ যদি কম রাখতে পারেন তাহলে এই অতিরিক্ত $1 লাখ রোজগার ভালোই। সে আপনি কাজ করুন আর না করুন, ইচ্ছা হলে আপনি কাজ করতে পারেন বা অবসর নিতে পারেন। আর গভর্নমেন্টের ট্যাক্স সিস্টেমকে বিরুদ্ধ না করে আপনার সমর্থনে কাজে লাগাতে পারেন। আমার ব্যক্তিগত ভিত্তি হচ্ছে রিয়েল এস্টেট। আমার রিয়েল এস্টেট ভালো লাগে কারণ এটা স্থায়ী এবং ধীর গতি সম্পন্ন। আমি আমার ভিত্তি দৃঢ় রাখি। আমার ক্যাশ ফ্লো যথেষ্ট অবিচলিত এবং যদি ঠিকভাবে দেখাশোনা করা যায় দাম বাড়ার একটা ভালো সুযোগ আছে। রিয়েল এস্টেটের দৃঢ় ভিত্তি থাকার সুবিধা হচ্ছে আমি দূরকল্পী স্টক কিনি, তাতে আরও ঝুঁকি নেবার সুযোগ দেয়। যদি আমি স্টক মার্কেটে অনেক লাভ করি, আমি লাভের উপর আমার ক্যাপিটাল গেইন ট্যাক্স দিয়ে দিই আর যা বাকি থাকে রিয়েল এস্টেটে বিনিয়োগ করি। এইভাবে আমার সম্পত্তির ভীতি নিরাপদ করি। রিয়েল এস্টেটের বিষয়ে শেষ কথা বলি, আমি সারা পৃথিবী ঘুরে বেরিয়েছি আর বিনিয়োগের শিক্ষা দিয়েছি। প্রত্যেক শহরে আমি লোকেদের বলতে শুনেছি রিয়েল এস্টেট সস্তায় কেনা যায় না। আমার অভিজ্ঞতা কিন্তু তা নয়। এমনকি নিউ ইয়র্ক আর টোকিওতে শহরেও ঠিক বাইরে সেরা সম্পদগুলো বেশিরভাগ লোকেদের দৃষ্টি এড়িয়ে যায়। সিঙ্গাপুরে সম্পত্তি যখন রিয়েল এস্টেটের দাম খুব চড়া, সেখানেও গাড়ি চালিয়ে যাওয়ার সময় দূরত্বে ভালো সওদা খুঁজে পাওয়া যাবে। তাই যখনই আমি কাউকে বলতে শুনি আপনি এখানে ওটা করতে পারেন না, আমি তাদের মনে করিয়ে দিই হয়তো তারা আসলে বলতে চাইছে আমি এখনও পর্যন্ত জানি না ওটা এখানে কিভাবে করা যায়। সুবর্ণ সুযোগগুলি চোখে দেখা যায় না, তাদের দেখার জন্য মন চাই। বেশিরভাগ লোক ধনী হতে পারেন না কারণ তাদের সামনের যে সুযোগগুলো রয়েছে তা চিনে নেওয়ার আর্থিক প্রশিক্ষণ তাদের নেই। আমায় প্রায়ই জিজ্ঞাসা করা হয় আমি কিভাবে শুরু করব। শেষ অধ্যায়ে আমি 10টা পদক্ষেপের প্রস্তাব দিয়েছি যা আমি আমার নিজের আর্থিক স্বাধীনতার পথে অনুকরণ করেছি। কিন্তু সবসময় আনন্দ করার কথা মনে রাখবেন, এটা শুধু একটাই খেলা। কোনো সময় আপনি জেতেন, কোনো সময় আপনি শেখেন। ব্যাপারটা উপভোগ করুন। বেশিরভাগ লোক কখনোই জেতে না কারণ তাদের হারাবার ভয় বেশি। তাই আমার কাছে স্কুল এত অর্থহীন মনে হয়। স্কুলে আমরা শিখি ভুল করাটা খারাপ আর ভুল করার জন্য শাস্তি পাই। তবুও যদি আপনি খেয়াল করেন মানুষ শেখার জন্য এমনভাবে সৃষ্ট যে আমরা ভুল করার মধ্য দিয়েই শিখি। আমরা হাঁটতে শিখি আছাড় খেয়ে। আমরা যদি না পড়ে যাই আমরা হাঁটতে শিখি না। সাইকেল চালানোর ক্ষেত্রেও একই কথা খাটে।